ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠক করবেন ট্রাম্প এবং পুতিন। প্রশ্ন হলো, এত জায়গা থাকতে পুতিনের সঙ্গে বৈঠক করতে ডোনাল্ড ট্রাম্প কেন নিজেদের আলাস্কাকে বেছে নিয়েছেন? আর এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। শারমিন স্বপ্নার প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কা, যেখানে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু মজার বিষয় হলো, পাহাড় আর বরফে ঢাকা আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। 1867 সালে রাশিয়া অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। অঙ্গরাজ্যটির পশ্চিম প্রান্ত থেকে রাশিয়ার পূর্বতম অংশ খুব বেশি দূরে নয়, মাঝে শুধু বেরিং প্রণালী। যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার পর 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও আলাস্কায় রাশিয়ার প্রভাব এখনও আছে। রাশিয়া থেকে মাত্র কয়েক মাইল দূরে আলাস্কার অবস্থান। তবে শুধু ইতিহাসের প্রতি সম্মান দেখাতে ট্রাম্প ও পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই বৈঠকের ভেন্যু হিসেবে আলাস্কাকে বেছে নেওয়া হয়নি, বরং এখানে রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। এই অঙ্গরাজ্যটি ট্রাম্পের বেছে নেওয়ার কারণ হতে পারে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি ন্যাটো জোটের মিত্রদের থেকেও দূরত্ব বজায় রাখা। এছাড়া আলাস্কায় জনসংখ্যা কম থাকায় সন্ত্রাসী হামলা বা পরিকল্পিত উস্কানিমূলক ঘটনার ঝুঁকি কমানো অপেক্ষাকৃত সহজ। সেই সঙ্গে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাও এড়ানো সম্ভব হবে, কেননা যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয়। ভূখণ্ডের মালিকানা অপরিবর্তনীয় থাকার কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক নিয়ম নেই, বরং রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভূখণ্ডের মালিকানা পরিবর্তনশীল, যার প্রকৃষ্ট উদাহরণ আলাস্কা। আর ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটিও ভূমির মালিকানার পরিবর্তন ঘিরে। হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানান, ইউক্রেন ও রাশিয়া উভয়ের মঙ্গলের জন্য কিছু এলাকা অদলবদল করা হবে। আর ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়ার মূল দাবিগুলোর মধ্যে অন্যতম এই ভূমি অদলবদল। শারমিন স্বপ্না, 71। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আসন্ন এই মার্কিন রাশিয়া শীর্ষ বৈঠকের আগে দুই দেশের সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার করেছেন। দুই দেশই ফোনালাপের বিষয়টি নিশ্চিতও করেছে। টেলিফোনে এই দুই নেতা ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় বৈঠকের মাত্র 3 দিন আগে তাদের মধ্যে এই ফোনালাপ হলো। উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং যুদ্ধে অস্ত্র সরবরাহ করেছে। মঙ্গলবারের ফোনালাপে পুতিন কুর্স্ক মুক্ত করার ক্ষেত্রে কোরিয়ান পিপলস আর্মির সৈন্যদের আত্মত্যাগী মনোভাবের প্রশংসা করেন। জবাবে কিম বলেন, উত্তর কোরিয়া ভবিষ্যতেও রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে। দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হিকে গ্রেফতার করা হয়েছে। শেয়ার বাজারে কারসাজি, সাথে ঘুষ গ্রহণ সহ একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 52 বছর বয়সী কিম মঙ্গলবার আদালতে 4 ঘণ্টা ব্যাপী শুনানিতে সব অভিযোগ অস্বীকার করেন। তবে সিউল আদালত প্রমাণ নষ্টের আশঙ্কায় দিনের শেষে তাকে আটক রাখার পরোয়ানা জারি করে। তার স্বামী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলও এখন কারাগারে বন্দী রয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রী একই সময়ে কারাগারে বন্দী হলেন। কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল গত বছর ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনের জন্য সেনা মোতায়েনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদর দপ্তরে একদল সেনা এসে পৌঁছেছে। এদিকে 800 সদস্যের এই বাহিনীর মোতায়েনকে রাজনৈতিক নাটক বলছে ডেমোক্র্যাটরা। একই সাথে পরবর্তীতে ন্যাশনাল গার্ড সৈন্যদের কোথায় পাঠানো হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প অন্যান্য বড় শহরেও এই পদক্ষেপ নেবার হুমকি দেওয়ার পর ডেমোক্র্যাটরা উল্লেখ করেছেন যে গত 2 বছরে ওয়াশিংটনের সহিংস অপরাধ ঐতিহাসিকভাবে সর্বনিম্নে নেমে এসেছে। এদিকে ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বলেছেন, তিনি অপরাধ দমনের জন্য অতিরিক্ত কর্মী ব্যবহার করতে চান, যদিও প্রথমে এই পদক্ষেপের সমালোচনা করেছিলেন তিনি। ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 2 মেডিকেল কর্মী সহ 73 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 19 জন ত্রাণ প্রার্থীও রয়েছেন। মঙ্গলবার ত্রাণ কেন্দ্রে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন জিকিম ক্রসিং GHF কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এ নিয়ে মে মাস থেকে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন 1800 বেশি ফিলিস্তিনি।
ওদিকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ স্কুল ধ্বংস হওয়ায় শিক্ষার সুযোগ পাচ্ছেন না সেখানকার শিশুরা। ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী আমজাদ বারহাম অভিযোগ করেন, গাজার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতেই ইসরায়েল পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর হামলা চালিয়েছে। ওদিকে শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে, একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকি তত বেশি বলে সতর্ক করেছে জাতিসংঘ। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পদ্ধতিগতভাবে নির্যাতনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘের স্বাধীন অনুসন্ধানী সংস্থা IIMM। ১৬ পৃষ্ঠার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিয়ানমারে আটককৃত কেন্দ্রগুলোর মধ্যে বন্দীদের বৈদ্যুতিক শক, সংঘবদ্ধ ধর্ষণ, শ্বাসরোধ, এমনকি নখ উপড়ে নেওয়ার মতো নৃশংস নির্যাতন চালানো হয়েছে বলে জানায় IIMM। অনেক ক্ষেত্রে এই নির্যাতনের ফলে মৃত্যু হয়েছে। IIMM এর প্রধান নিকোলাস কুমজিয়ান এক বিবৃতিতে বলেছেন, তারা প্রত্যক্ষদর্শীর বক্তব্য সহ গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছেন। এতে মিয়ানমারের আটক কেন্দ্রে পদ্ধতিগত নির্যাতনের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে, যদিও তদন্ত চলমান থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। মিয়ানমারের জান্তা সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল এবং তীব্র তাপপ্রবাহে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেন, পর্তুগাল, ইতালি, ফ্রান্স, গ্রিস, তুরস্ক, আলবেনিয়া, মন্টিনিগ্রো এবং ক্রোয়েশিয়ার একাধিক এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এ সমস্ত অঞ্চলে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। দাবানলে পড়েছে উত্তর আমেরিকার দেশ কানাডাও। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। এখনও নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের দাবানল। আগুনে পুড়ছে তুরস্ক, পর্তুগাল, স্পেন, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের বিস্তীর্ণ অঞ্চল। স্পেনের আবহাওয়া দফতর জানিয়েছে, সেভিয়া ও কর্দোবায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। মাদ্রিদের কাছে ট্রেস কান্তোস এলাকায় ঘোড়াশাল কর্মী দগ্ধ হয়ে মারা গেছেন। সেখানে ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস দাবানলকে আবাসিক এলাকায় ছড়িয়ে দেয়। স্পেনের মতোই পর্তুগালের দক্ষিণাঞ্চলেও একই তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। পর্তুগালে ৩টি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন নেভাতে ১৩০০ দমকল কর্মী ও ১৪টি বিমান কাজ করছে। ইতালিতে তীব্র গরমে এক শিশু মারা গেছে। রোম, মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত ১০ শহরে রেড অ্যালার্ট জারি রয়েছে। একই চিত্র ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়েও। আগুনে পুড়ছে প্রায় ৪০,০০০ একর বনভূমি। ফ্রান্সের প্রায় ৩/৪ এলাকায় তাপ সতর্কতা জারি হয়েছে। গ্রিসে ১৫০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে, যা কিন্তু দ্বীপ ও পশ্চিমা আচাই অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনে জ্বলছে তুরস্কের উত্তর পশ্চিমের চান্নাকালে প্রদেশের হাজার হাজার বাড়িঘর ও গাড়ি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। মন্টিনিগ্রোতে আগুন নেভাতে গিয়ে এক সেনা নিহত হয়েছেন। আলবেনিয়া, ক্রোয়েশিয়া, অন্যান্য বলকান দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। বছরের চতুর্থ তাপপ্রবাহে যুক্তরাজ্যের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। লন্ডনে ২টি ঘাসের আগুনে ১৭ একরের বেশি এলাকা পুড়ে গেছে। এদিকে কানাডায় চলতি বছর ৭৩,১৮,৪২১ হেক্টর এলাকা দাবানলে পুড়ে গেছে। বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ৪৭০টিরও বেশি দাবানল। এসব দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। শারমিন শ্রাবণী, ৭১। ভয়াবহ এই দাবানলের কবলে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশ। এরই মধ্যে তাপের তীব্রতা গ্রাস করেছে ইউরোপ, কানাডা এবং যুক্তরাষ্ট্রকে, কেড়ে নিয়েছে লাখো মানুষের বাসস্থান। তবে এর পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, বৈশ্বিক ক্রমবর্ধমান এই তাপমাত্রা মূলত মানব কার্যকলাপের জন্য সৃষ্টি হচ্ছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। বেশ কয়েক মাস ধরেই দাবানলে চলছে পৃথিবীর বিভিন্ন দেশ। এ মাসেও এর ব্যতিক্রম হয়নি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনের কাতালোনিয়ায় দাবানলের কারণে হাজারো মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। ফ্রান্সের মার্সেইতেও ছড়িয়ে পড়েছে আগুন। তবে প্রশ্ন হলো, এই বছর দাবানলের পরিস্থিতি এতটা ভয়াবহ কেন? ইউরোপীয় বন অগ্নি তথ্য ব্যবস্থাপনার দেওয়া তথ্য অনুযায়ী এবছরের শুরু থেকে দাবানলের কারণে প্রায় ২,২৭,০০০ হেক্টর জমি পুড়ে গেছে, যা বিগত ২০ বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
তবে 2025 সালে একটি রেকর্ড বছর হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। তারা বলছেন আগামী মাসগুলোতে দাবানলের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এবছর ইউরোপে জুলাই পর্যন্ত প্রায় 1118টি দাবানল শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন আবহাওয়ার তাপমাত্রা বাড়িয়ে তোলে এবং পরিবেশকে শুষ্ক করে দেয়। এ কারণে আগুন দ্রুত ছড়ায়, দীর্ঘ সময় ধরে চলে এবং আগুনের তীব্রতা বাড়ে। গরম আবহাওয়া গাছপালা থেকে আর্দ্রতা হ্রাস করে শুষ্ক জ্বালানিতে পরিণত করে, যা আগুন ছড়াতে সাহায্য করে। তারা জানান বছরের পর বছর ধরে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে পৃথিবীর প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার দেয়া তথ্য অনুযায়ী 1980 সালের পর থেকে ইউরোপ বিশ্বব্যাপী দ্বিগুণ পরিমাণে উষ্ণ হয়েছে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তে নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।